মাননীয় প্রধানমন্ত্রীকে এই টাইপের অসত্য বানোয়াট তথ্য কে সরবরাহ করলো? মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয়কে কোট করেছেন। তিনি বলেছেন জামাত ইসলামী বর্তমান সরকারের যে 2026-27 বাজেট এবং সম্পূরক বাজেট, এই বাজেটের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে মাদক, সিগারেট সহ এসবের দাম বৃদ্ধির কারণে প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে এই টাইপের অসত্য বানোয়াট তথ্য কে সরবরাহ করলো? এই তথ্য মন্ত্রণালয় থেকেই তো সরবরাহ করা হয়েছে। আমি দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাচ্ছি এবং বলছি, বিগত সময়ে তথ্য বাবার আবির্ভাব হয়েছিল এবং এসব কারণে বাংলাদেশের মানুষ কি পরিমাণ সাফারার হয়েছে সেটি আমরা জাতিগতভাবে দুঃখজনকভাবে অবলোকন করেছি। এই বিষয়টিকে সামনে রেখেই আমি আমার বক্তব্য যেতে চাই। প্রথমেই বলতে চাই, একটি বাজেটের মূল্যায়ন তার ঘোষণার আকার দিয়ে নয়, বরং তার বাস্তবায়ন, সক্ষমতা এবং জনগণের জীবনে প্রভাব দিয়ে করতে হয়। সেই বিচারে এই বাজেট নিয়ে কিছু গুরুতর প্রশ্ন আজকে আমাদের মাঝে রয়ে গেছে। মাননীয় স্পিকার, সরকার 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে এবং এখানে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু বাস্তবতা হলো, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয় নাই। 25-26 সালের সংশোধিত বাজেটেও রাজস্ব লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে হয়েছে। তাহলে একই কাঠামো, একই প্রশাসন, একই সীমাবদ্ধতা নিয়ে আগামী সেশনে কিভাবে আরো বড় রাজস্ব সংগ্রহ করা হবে, এই প্রশ্নের সন্তোষজনক উত্তর বাজেটে নেই। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, এই বাজেটে ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। এর অর্থ হলো সরকারকে বিপুল পরিমাণ ঋণের উপর নির্ভর করতে হবে। আরও উদ্বেগের বিষয় হলো, সুদের পরিমাণ তথা ঋণের সুদ পরিশোধের মাধ্যমেই 1,27,000 কোটি টাকা ব্যয় হবে। অর্থাৎ জনগণের করের একটি বড় অংশ উন্নয়ন, শিক্ষা বা স্বাস্থ্য নয়, বরং অতীতের ঋণের বোঝা বহন করতে হবে। মাননীয় স্পিকার, সরকার 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে। ব্যাংকিং খাতে দুর্বলতা রয়েছে, অথচ যে ব্যাংকিং খাত থেকে একটি বড় অংশের ঋণ গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বেসরকারি বিনিয়োগের প্রত্যাশিত গতিও বাড়ছে না। এই বাস্তবতায় প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য কি ধরনের কাঠামোগত সংস্কার করা হবে তা বাজেটে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। মূল্যস্ফীতি আজ সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা। মাননীয় স্পিকার, আমাদের দেশে কয় লক্ষ কোটি টাকার বাজেট করা হচ্ছে, মানুষ কিন্তু সেটি দেখে না, দেখে বাজারে গিয়ে বাস্তবতা। করলার দাম কমেছে কিনা, আলু ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে কিনা, খাদ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা সব ক্ষেত্রেই কিন্তু ব্যয় বেড়েছে। আমাদের নিম্ন মধ্যবিত্ত, নিম্ন আয়ের মানুষের জন্য এই বাজেটে পর্যাপ্ত স্বস্তির কিছু নেই। আমাদের এখানে বারবার উল্লেখ করা হচ্ছে, কার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন, কিন্তু আলটিমেটলি যদি পণ্যের দাম না কমে, মাননীয় স্পিকার, যে কার্ড দিয়ে যে টাকা সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই খরচ মানুষ বহন করতে হিমশিম খাবে, কোনো ব্যালেন্স করতে পারবে না। মাননীয় স্পিকার, অথচ স্বাস্থ্য খাতে এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। বাংলাদেশের মানুষ এখনো চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজ পকেট থেকে বহন করে। এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক বৈষম্যেরও একটি বড় কারণ। এই সব কিছু মিলিয়ে আমরা ফিল করেছিলাম যে 10টি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট পেশ করা হয়েছে, চমৎকার, কিন্তু সেখানে যদি সুশাসন টপিকটুকু থাকতো তাহলে হয়তো আমরা স্বস্তি পেতাম। আজকে দেখছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে টপিকে বিবৃতি দেওয়া হয়েছে, এরকম আরো অসংখ্য টপিক আজকে আমাদের সংসদে 300 ধারায় কেন বিবৃতি দেওয়া হলো না? মাননীয় স্পিকার, এটা আমরা জানতে চাই। এভাবে যদি একের পর এক সুশাসনের দিকে না দেখে, মানুষের অধিকারের দিকে না দেখে বাজেট পেশ করা হয়, এই বাজেট মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি আপনার কাছে একটু সময় বাড়িয়ে চাই, যদি সুযোগ দেন আমাকে। জি, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমি বিশেষভাবে বলতে চাই, আমাদের এই দেশকে স্থিতিশীল করার ক্ষেত্রে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা তার মন্ত্রণালয় যে ভূমিকা রাখছে, সেই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত পরিতাপের। তার পাশাপাশি একটি বিষয় দৃঢ়তার সাথে বলতে চাই, এই বাজেটে যে অগ্রাধিকারগুলো দেওয়া হয়েছে আর বিএনপির যে বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, সংসদে শুনেছি, তার মধ্যে একটি বিরাট বড় পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার,
এখানে কথায় কথায় যে কোনো সরকার দলীয় সংসদ সদস্যরা সুযোগ পেলেই বলেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে নানানভাবে লাইনে লাইনে বাস্তবায়ন করা হবে, কিন্তু জুলাই সনদের বিশেষ স্পেসগুলোকে সামনে রেখে এই বাজেটে কি বরাদ্দ হয়েছে? শুধুমাত্র আমাদের শহীদ আহতদের পঙ্গুদের জন্য কিছু ভাতার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের আপার হাউস যদি হয় সেই বাজেটটা কবে প্রণয়ন করা হবে এটা আমরা জানতে চাই মাননীয় স্পিকার। এরকম অসংখ্য বিষয়কে সামনে রেখে বাজেটের সাফল্য আমরা যদি মনে করি যে আকার দিয়ে সমাধান করব তাহলে কিন্তু হবে না। মাননীয় স্পিকার, সরকার বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির কথা বলেছে, কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ প্রয়োজন তা কি দেশে বিদ্যমান? আইন শৃঙ্খলা পরিস্থিতি, নীতিগত অনিশ্চয়তা, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন অনানুষ্ঠানিক ব্যয় বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করছে। বিদেশি বিনিয়োগ এখনো অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে। অন্যদিকে সরকারের বাজেট ব্যাপকভাবে ঋণ নির্ভর, আমরা সেটা বললাম। সরকার সবার জন্য উন্নয়নের কথা বলছে, কিন্তু বাস্তবে উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে উন্নয়ন বৈষম্য এখনো প্রকট, বিশেষ করে উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ বঞ্চিত। এ ব্যাপারে বাজেটে কি বলা হয়েছে সেটা কিন্তু আমাদের জন্য প্রশ্নের। পরিশেষে বলতে চাই, অগ্রাধিকার নির্ধারণে যথেষ্ট নয়, সেই অগ্রাধিকার বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন, জবাবদিহিতা এবং সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।